এর আগেও বিভিন্ন জায়গায় জয়েনিং পর্ব চলতেছে। আর আজকে এখানে এত সুন্দর, এত লোক এখানে জমায়েত হয়েছেন, এত রাত্রি পর্যন্ত আপনারা আছেন, তার জন্য আমরা সবাই সুখী। আর আপনাদেরকে আমাদের অন্তরের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এখানে যেহেতু এটা কোনো নির্বাচনী মিটিং না, আমরা লম্বা ভাষণ দিব না, কিছু মনের কথা ব্যক্ত করতে চাইতেছি। আমরা যখন আমার বাবা ডক্টর মতিউর রহমান মন্ডল সাহেব, উনি ডাক্তার ছিলেন, আপনারা যারা মুরব্বীরা আছেন অনেকে হয়তো চেনেন ওনাকে, বা ওনার সাথে ওনার হাতে হয়তো চিকিৎসাও করিয়েছিলেন। আমরা খুবই সাধারণ লোক, উনি ডাক্তার ছিলেন, আমরা তখন ছোট, তখন দেখতাম যে যতটা পারত উনি লোককে সহায় করার চেষ্টা করতেন। এখানকার যারা রোগীরা যাইতেন ধুবড়িতে, উনি অ্যাটলিস্ট ট্রাই করতেন যাতে এখানকার রোগীদের উনি প্রথমে চিকিৎসা করে পার করে দিতে পারেন। তারপর বিভিন্ন লোকের অনুরোধে উনি রাজনীতিতে আসলেন। প্রথমবার 2001 সনে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপরওয়ালার ইচ্ছা, খুব কম ভোটে উনি হারেন। কিন্তু তারপরেও আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে আমরা কিন্তু কোনোদিন মানুষের মাঝ থেকে দূর হয়ে যাই নাই। জিতি বা হারি, আমরা সব সময় লোকের মাঝে ছিলাম। লোকের বিপদে আপদে, সুখে দুঃখে আমরা লোকের সহায় করছি, সাথে দাঁড়াইছি। আর সেই জন্যই হয়তো আজকে এতদিন পর আজকে আমাদের রাজনীতিতে মোটামুটি 23-24 বছর হইল। প্রথমবার উনি জিতেছিলেন নির্দলীয় হিসাবে, তারপর আমরা কংগ্রেসে জয়ী হলাম। তো যাই হোক, আমাদের যে রাজনীতির ধারা চলতেছে এটাতে আপনাদের যথেষ্ট অরিহণা আছে, আপনাদের যথেষ্ট আদর আছে। আর আমি মনে করি এই আদর আপনারা যা দিয়েছেন তার একটা কারণ যে আমরাও আপনাদেরকে সবসময় নিজের মানুষ হিসাবেই বোধ করেছি। আমাদের যতটা সামর্থ্য ছিল আপনাদেরকে সহায় করেছি। লাস্ট টার্মে আপনারা দেখেছেন এই কুসনিমারা জিপিতেই আমরা যথেষ্ট কয়েকটা রাস্তার কাজ করছিলাম। যদিও বা বরাবরই এখান থেকে আমরা ভোট কম পাইছিলাম, কিন্তু আমরা সেই অনুপাতে কোনোদিন আপনাদেরকে কম আদর করি নাই। আর সেই জন্য হয়তো আপনারা আজকে এতদিন পর এই যেটা মিটিং এখানে হইতেছে, এর আগে আমরা যতটা মিটিং করছি, কালকের আর আজকের মিটিং এ আমরা দেখছি যে এইবার এই জিপির মানুষও সব কংগ্রেসমুখী হয়েছে। আমাদের যেটা আদর দিতেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ। এর আগে এখানে এক সময় আসিল 90% লোক আমাদের জাভেদ ইসলাম সাহেবের দলকে ভোট দিতেন। কিন্তু আপনারা দেখেছেন এখানে ভাইরা, এখানে রাস্তাঘাটের কাজ কিন্তু কোনোদিনও ওনারা করে নাই। মোটামুটি 15-20 বছর ওনারা শাসনে ছিলেন, কিন্তু এখানে কোনো রাস্তাঘাটের কাজ হয় নাই। আমরা লাস্ট 5 বছরে যতটা কাজ করছি, আমার মনে হয় 15 বছরে অতটা কাজ হয়েছিল না। ওটা গর্ব করার কথা না, আমি বলতেছি যে আমাদের নিয়ত সাফ আছে। আর আশা করছি আগামী দিনেও আমরা ওইভাবে কাজ করার আপনারা সুযোগ দেবেন। আগামী দিনে পঞ্চায়েত ইলেকশন আছে, তারপর এমএলএ ইলেকশন হবে। সবকটা ইলেকশনে যাতে আপনাদের তরফ থেকে আমরা এইভাবে আদর্শ নিয়ে পাই, তার আমি আবদার রাখতেছি। আজকের দিনে এখানে আমাদের এমএলএ আছেন এআইডিএফ দলের, জেলা পরিষদ ছিলেন এআইডিএফ দলের, কিন্তু এমন নজির হয়তো খুব কম আছে যে শাসনে এমএলএ একটা দলে থাকার পরেও সেই দলের মানুষ 1.5-2 বছর কার্যকাল থাকার আগেই অন্য দলে যোগদান করে। এতে বোঝা যেতেছে যে এখানে এআইডিএফ দলের
তথা এখানে লোকাল এমএলএ আমিনুল ইসলাম সাহেবের ভেটি যে একদম থরক বরক, এটা 100% নিশ্চিত, হয় না নাই ভাইরা? তার কারণ কি? তার কারণ একটাই, যে আজমল সাহেব যেরকম তিনবার 15 বছর আমাদেরকে ঠকিয়েছিল, এইবারে দেখা যেতেছে এখানের এমএলএ আমিনুল ইসলাম সাহেব আবার সেই একই ঠকনি আরম্ভ করছেন। আপনারা দেখেন এই যে রাস্তাঘাটের অবস্থা, আমরা যে 5 বছর ছিলাম, সে 5 বছর কিছুটা হলে আমরা রাস্তাঘাট ভালো রাখছিলাম, যাতে যাতায়াত আমার ব্যবস্থা ঠিক থাকে। তারপরে দেখেন যেখানে বাগাপাড়ার এখানে লোক নিশ্চয় আছেন, বাগাপাড়া অঞ্চলে মাটি দেওয়ার নামে যেটা লুণ্ঠন কার্য চললো, সেই লুণ্ঠন কার্য এখনো কিন্তু আমরা বিচার পাই নাই। সেই বিচার আমরা আগামী দিনে চাবো না ভাইরা? সেই বিচার কিভাবে দিবেন আপনারা? আপনারা ব্যালটে টিপ মারা বিচার করবেন। সেই বিচার করার দরকার আছে, কারণ অনেক লোক আছেন এখানে যারা নিজের মাটির ভেটি, যারা হয়তো গরু বিক্রি করে, নিজের মুরগি ছাগল বিক্রি করে সেই মাটির জন্য, মাটির আবন্টনের জন্য পয়সা দিছিল। আর আমি খোলা মঞ্চে আজকে চ্যালেঞ্জ করছি যে আমরা যদি পাওয়ারে আসি, ইনশাল্লাহ তার বিচার আমরা করব। যে দুর্নীতির বাজার এই সমষ্টি বানাইছে, সেই দুর্নীতির বাজার আর চলতে দিব না ইনশাল্লাহ। আজকের থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আগামী দিন থেকে আমরা ফাইট করব, যে এই যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আমরা কিভাবে নিবারণ করতে পারি। আর এখানে আপনারা দেখছেন যে এজিপি আর ইউআইডিএফ মিলে সারা আসামে যেরকম এক গেম প্ল্যান চলতেছে, যে হিমন্ত বিশ্ব শর্মা একটা কথা কইতো, আজমল সাহেব আরেকটা কথা প্রত্যুত্তর দিত, আর হিন্দু মুসলমানের মাঝে এক সংঘাতের সৃষ্টি করার প্রচেষ্টা চলছিল। আজকে যখন আজমল সাহেব নাই, আমরা যখন রকিবুল সাহেবকে 10 লাখের উপর ভোটে এখান থেকে পার করাইলাম, তখন দেখা যাচ্ছে আজকে আপনারা নিশ্চয় ফলো করছেন যে আমাদের হিমন্ত বিশ্ব সাহেব অনেক ধরনের কটু মন্তব্য আজকে করছেন। তার বিচারও আমরা করতে হব, কিন্তু সেই বিচার হবো ভোটের মাধ্যমে। কারণ ভাইয়েরা, আমরা কি ওদের সঙ্গে হাত দিয়ে লড়াই করে পারবো নাকি? আজকে শাসন বিজেপি, সেন্টারে বিজেপি আছে, এখানে বিজেপি আছে, পুলিশ প্রশাসন সব বিজেপির সঙ্গে আছে, ওদের সঙ্গে হাত দিয়ে লড়াই করে আমরা পারবো না। কিন্তু খুব কম সময়ের মধ্যে 1-1.5 বছর পর আমাদের এমএলএ ইলেকশন হবে। আজকে যেটা দেশের পরিস্থিতি দেখা যাইতেছে, যে কংগ্রেসের অবস্থা তথা মিত্রজোটের অবস্থা খুবই আস্তে আস্তে ভালোর দিকে যাইতেছে। আসামে আপনারা দেখছেন যে আমাদের এই সিট যেটা ছিল এমপি ইলেকশনে, এই সিটে আমরা 10 লাখের উপর একটা রেকর্ড ভোট করে আমরা আমাদের এমপি সাহেবকে এখান থেকে পার করলাম। আমরা কেউ আশা করি নাই, আমরা কংগ্রেসী মানুষ আশা করি নাই যে আমরা 10 লাখের থেকে উপর ভোটের ব্যবধানে জিতবো। হ্যাঁ, প্রথম যখন আমরা ফিল্ডে নামছিলাম ভাবছিলাম 1 থেকে 1.5 লাখ হয়তো খুব বেশি হবে। আস্তে আস্তে যেটা দেখা গেল, মানুষের একটা ধারণা হলো যে হ্যাঁ খুব বেশি হয়তো 3 লাখ যাইতে পারে। কিন্তু এমপি সাহেবের নিজেও হয়তো কোনোদিন ভাবে নাই যে 10 লাখের উপর ভোটে উনি জয়ী হবেন। এই কথাটা করার তাৎপর্য কি? যে আজকের দিনে লোকেরা নিজে নিজে ভোট দেওয়াটা শিখছে, মানুষকে খুব বেশি বুঝাইতে হয় না। এই যে যুবক ভাইয়েরা আছে এখানে, সবার হাতে হাতে মোবাইল আছে। দেশে কি হইতেছে জানে না এরা? আজকে নাজিরাতে একটা অত্যাচার চলতেছে আমাদের উপরে, আসামের বিভিন্ন চুকে কোনো অত্যাচার চলতেছে। আর এই অত্যাচার পাবলিকে না, এই অত্যাচার রাজনৈতিক অত্যাচার চলতেছে। আপনাদের কি মনে হয় যে দল সংগঠনগুলো অত্যাচার করতেছেন, ওরা কি নিজের ইচ্ছা মতো করতেছেন? সব এগুলো হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ মতো এই কাজ চলতেছে। কিন্তু তার প্রত্যুত্তর আমরা দিব ভাই, নিশ্চয় দিব। একদিন এরকম আসবে যে এই সমষ্টি থেকে আমরা এআইডিএফ আর আইজিপির যে দল আছে, 2 দলকে আমরা ব্রহ্মপুত্রতে ফেলাইয়া দিব। তারপর এখানে আমরা শান্তি আনবো, এখানে আমরা যে দুষ্কর্ম চলছে সব দুষ্কর্ম আমরা এখান থেকে সরাবো। সেই দিন বেশি দূর নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য ধরেন। আগামী দিনে আমাদের দিন খুবই ভালো আসতেছে। আপনার আপার আসামে দেখেন, আপার আসামে গৌরব গগৈ সাহেবকে হারানোর জন্য 1 মাস 2 মাস ধরে সেন্ট্রাল কমিটির লোক, দিল্লি থেকে লোক, এইখানে আমাদের বিভিন্ন নেতাকর্মীরা, বিজেপির বিভিন্ন মিনিস্টার ওইখানে জোরহাটে বসায়াত হয়েছিল। কিন্তু তারপরেও দেখেন রাইজের যে শক্তি, সেই শক্তির সঙ্গে কিন্তু ওরা পারে নাই।
অত টাকা পয়সা অত শক্তি সামর্থ্য ইউজ করেও রাইজের শক্তির সঙ্গে কিন্তু ওরা ফাইট করে পারে নাই। রাইজের যে শক্তি, সেই শক্তি আমরা আগামী দিনে এখানেও দেখাবো। যে দুষ্কর্ম চলছে সেই দুষ্কর্মরা শেষ করব। 2026-এ ইনশাআল্লাহ এখানে কংগ্রেসের সরকার হইতেছে। লোয়ার আসামে যেটা দেখা যাইতেছে AIDF সাব মোটামুটি নগাঁও পর্যন্ত আমরা কোনো ধরনের টেনশন নাই। আপার আসামে যেটা দেখা যাইতেছে হিমন্ত বিশ্ব শর্মা কিছু কিছু জায়গায় একটা বিভাজনের সৃষ্টি করার চেষ্টা করতেছে, কিন্তু কাজ হবে না ভাইরা। আমি সারা আসাম ঘুরছি, একদম সদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত ঘুরছি, কোন জায়গাতেই বিজেপির স্থান নাই। আর আপার আসামে হিমন্ত বিশ্ব শর্মার মুখ দেখে কেউ কিন্তু সরকার বানায় নাই। সরকার বানাইছিল আমাদের যে আগের সিএম ছিল ওনার মুখ দেখে। আপার আসামের লোক এমনিতেই এবার বিজেপিকে ভোট দিতেছে না। সেই জন্য আমরা এখন কি করতে লাগবে, আগামী যত পঞ্চায়েত আছে, যত ইলেকশন আছে, আমাদের হয়তো কিছু ভাইয়েরা আছে যারা এখনো অন্য দল করতেছেন, ওনাদেরকে বোঝানোর দরকার আছে। লোকেরা আজকেরা নিজে নিজে বুঝতেছেন, কিন্তু তথাপি আমরা যারা হয়তো একটু অবুঝ আছে ওনাদেরকে বোঝানোর দরকার আছে। আমরা কিভাবে ওই লোকগুলোকে আনা যায় দলে, আগামী দিনে কংগ্রেসের হাত কিভাবে মজবুত করা যায়। আর 26-এ যখন এখানে কংগ্রেস সরকার হবে, ইনশাআল্লাহ এই সমষ্টির উন্নতি করা আমাদের জন্য যথেষ্ট সহায় হবে। হবে না নাই? যত বড় বড় সমস্যা আছে, আমাদের রকিবুল সাহেবকে আমরা এমপিতে পাঠানোতে আমাদের যথেষ্ট সুবিধা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে নদী বন্ধের যেটা সমস্যা, তার বিরুদ্ধে উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন পার্লামেন্টে, দেখছেন না আপনারা? ঠিক ওইভাবে এই যেটা রাস্তা আছে, সেই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ের আন্ডারে আনার জন্য একটা প্রচেষ্টা চলতেছে। একবার যদি ন্যাশনাল হাইওয়ে হয়ে যায়, তখন এই রাস্তার জন্য ফান্ডের অভাব থাকবে না, রাস্তা খুব সুন্দর হয়ে যাবে। তো এরকম বিভিন্ন ধরনের কাজ চলতেছে। আপনাদের যাদের যা অভাব অভিযোগ আছেন, আপনারা আমাদের আনোয়ার ভাই এখানে আছেন, আমাদের সংগঠন আছেন, আমাদের সংগঠনেরকে জানাবেন, আমরা নিশ্চয়ই সমাধান করার চেষ্টা করব। আর এখানে একটা কথা বলতে চাই যে আমাদের দল নতুন পুরনো আমরা বিবেচনা করি না, যার যেরকম দক্ষতা আমরা আগ বাড়ায় নেওয়ার চেষ্টা করি, কিন্তু এর মানে এটা না যে পুরানা যারা আছে ওদেরকে আমরা সম্মান করব না, বা নতুন যারা আছে ওদেরকে বেশি সামনে রাখবো। আমরা চেষ্টা করব যাতে সমন্বয় একটা হয়ে থাকে। আর যারা পুরানা আমরা সংগঠনের লোক আছি, ওনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা নতুন আজকে জয়েন করলো, যার যেরকম ক্ষমতা, যার যেরকম দক্ষতা আছে, ও হিসাবে আপনারা কমিটিতে ওদেরকে নিয়ে নেন। আর যারা নতুন যারা আসলেন, ওনাদেরকেও বলবো যে আপনারা একটু যোগাযোগ ওনাদের সঙ্গে করেন। এটা নতুন আত্মীয়তা হইতেছে, একটু হয়তো খেলিমেলি থাকতে পারে। আপনারা দুই সাইড থেকে যখন একবারে আসবেন, নিশ্চয় একটা সুন্দর একটা পরিস্থিতির সৃষ্টি হবে। কারণ আমাদের লক্ষ্য অনেক বড় আছে। 26-এ যদি কংগ্রেস সরকার না আসে এখানে, তাহলে দেশের কি অবস্থা হবে আপনারা দেখতে পাইতেছেন। আজকে 1-1.5 বছর আছে, তার মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা যেসব কথা বলতেছেন, যেসব অবস্থা হইতেছে দেশে, আর 26-এ যদি আরেকবার সরকার এখানে বিজেপির হয়, তাহলে আমাদের ভাই বাঁচা মুশকিল হয়ে যাবে। তো সেই জন্যে লম্বা করি না, আমি আরেকবার আমাদের প্রধান উদ্যোক্তা আনোয়ার সাহেবকে ধন্যবাদ জানাবো, আমাদের মন্ডল সংগঠনকে ধন্যবাদ জানাবো, আমাদের মন্ডল প্রেসিডেন্ট মোতালেব ভাই নিশ্চয় এখানে আছেন, ওনাকেও বলবো যে আপনি যথেষ্ট কষ্ট করেছেন, আপনাকে আমি সকলের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আনোয়ার ভাইকে জ্ঞাপন করেছি উনি এত সুন্দরভাবে এটার আয়োজন করার জন্য। আর আগামী দিনে আপনারা সবাই মিলে জুলে একসঙ্গে যাতে দলটাকে কিভাবে আগবাড়ি নেওয়া যায়, আমাদের সংগঠনকে কিভাবে আগবাড়ি নেওয়া যায়, তার হয়ে যাতে কাজ করেন, সেই আশা রেখে আমার বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ। জয় আসাম।